এবার আসো, এইখানে একটা চিত্র দেয়া আছে। এই চিত্র যারা বোঝো না তোমাদেরকে ছোট্ট করে একটু ডিপ থেকে বোঝাই, একটু গভীর থেকে বোঝাই। আসো, যারা ভালো মতো বোঝো না এই টপিকটা, দেখো তোমরা নিউক্লিক অ্যাসিড এই নামটা শুনছো? নিউক্লিক অ্যাসিড। এখন তোমাদের অনেকেরই অ্যান্সার হতে পারে যে ভাইয়া শুনছি, তবে কোথায় শুনছি এটা মনে নাই বা মনে পড়তেছে না, এমন হবে। কিন্তু আমি যদি জাস্ট একটা ওয়ার্ড বলে দিই, তাহলে তোমরা প্রত্যেকেই চিনে যাবা। দেখো, আমি যদি বলি ডিএনএ অথবা যদি বলি আরএনএ, দেখো তো, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে আমি ডিএনএ বলি বা আরএনএ বলি, দুইটার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এনএ, নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে আমি যদি এবার ভাঙি, কি দ্বারা ভাঙতে পারি? অ্যাসিড দ্বারা, মৃদু বেস দ্বারা, অর্থাৎ মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার দ্বারা আমি ভাঙতে পারি। ভাঙলে যে উপাদানটা পাবো সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা আরো দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে নিউক্লিওসাইড, বাংলায় লিখি নিউক্লিওসাইড, এবং এর সাথে আরো একটা উপাদান পাবো যেটার নাম হচ্ছে ফসফেট। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ফসফেট। এবং এই নিউক্লিওসাইডকে যদি আবারও ভাঙি, আরো দুইটা উপাদান পাবো, একটাকে বলা হচ্ছে এস এবং আরেকটাকে বলা হচ্ছে এন। এন মানে হচ্ছে নাইট্রোজেন বেস, এস মানে হচ্ছে সুগার, পি মানে হচ্ছে ফসফেট। তাহলে এই তিনটা উপাদান আমরা পাচ্ছি একদম শেষে গিয়ে, ঠিক আছে? তাহলে নিউক্লিওসাইডকে ভাঙলে এস আর এন পাচ্ছি, আর নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা পিটাও পাচ্ছি। তাহলে দেখো তো ভাইয়া, এস এন পি এই তিনটা দ্বারা কি কি গঠিত হয়? নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তাহলে আমি এটাও বলতে পারি, নিউক্লিক অ্যাসিড দ্বারা যেহেতু ডিএনএ আরএনএ গঠিত, অর্থাৎ এস এন পি দ্বারা ডিএনএ আরএনএ দুইটাই গঠিত, তাই কিনা? আচ্ছা, এখন আমাদের আজকের আলোচ্য বিষয় ডিএনএ আরএনএ না, আমরা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড, সরি নিউক্লিক অ্যাসিড না, নাইট্রোজেন বেস এবং সুগার, এই দুটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো, আমি যদি বলি নাইট্রোজেন বেস, N2 বেস, নাইট্রোজেন ঘটিত ক্ষার। তো এই নাইট্রোজেন বেস এটা আবার দুই ধরনের হয়। নাইট্রোজেন বেস এটা মনে রাখো ভাইয়া, এটা আবার দুই ধরনের হয়। কি কি ভাইয়া? একটা হচ্ছে পিউরিন বেস এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন বেস। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন, পিউরিন এন্ড পাইরিমিডিন। তো পিউরিন বেস কি কি? পিউরিন নামটা ছোট। পিউরিন বেস দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন এবং আরেকটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন নামটা বড়, এটা তিন ধরনের, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আচ্ছা, তো এই যে এই এই পাঁচ ধরনের নাইট্রোজেন বেস, এর মধ্যে যেটা অ্যাডেনিন, সেটা সম্পর্কে একটু মাথায় রাখো। এই যে অ্যাডেনিন, এটা নিয়ে আমাদের আজকের খেলা। আচ্ছা, তো এর সাথে এই যে নাইট্রোজেন বেস নিয়ে তো পড়লাম, আরেকটা জিনিস কি ছিল এখানে? দেখো তো, সুগার ছিল। তো এস মানে কি? এস মানে হচ্ছে সুগার। তো এই সুগার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রাইবোস সুগার এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। তো এই সুগারটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, 5 কার্বন বিশিষ্ট। তো এই রাইবোস সুগারটা, সরি সুগারটা কেমন ভাইয়া? 5 কার্বন বিশিষ্ট সুগার। আর এই 5 কার্বন বিশিষ্ট সুগার এটা দুই ধরনের হতে পারে, একটাকে আমরা বলতে পারি রাইবোস, আরো কয়েক ধরনের হতে পারে, তবে ডিএনএ আরএনএ গঠন করার জন্য দুই রকম হতে পারে। একটাকে আমরা বলতেছি রাইবোস সুগার এবং আরেকটা সুগার হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। ডিঅক্সিরাইবোস সুগার, অক্সিরাইবোস, রাইবোস সুগার। আশা করি তোমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো। তাহলে এই যে সুগারটা দুই ধরনের, নাইট্রোজেন বেস 5 ধরনের। আচ্ছা, এখন এই যে রাইবোস সুগার, এটা দেখতে কেমন জানো? এটা হচ্ছে পঞ্চভুজাকার একটা গঠন, যেখানে উপরের দিকে অক্সিজেন থাকে এবং এখানে হচ্ছে পঞ্চভুজাকার একটা গঠন, এই যে এরকম একটা গঠন, ঠিক আছে? এখানে 5টা কার্বন আছে, 5টা কার্বন হচ্ছে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার, প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 5 নাম্বারটা কোথায়? এটা তো অক্সিজেন, এটা তো কার্বন না। তাহলে 5 নাম্বারটা হচ্ছে এই যে এইখানে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, তাই কিনা? আচ্ছা, আর এখানে পিউরিন বা পাইরিমিডিন যেটাই বলি, এখানে কি আছে দেখো তো, এখানে হচ্ছে অ্যাডেনিন।
অ্যাডেনিন সম্পর্কে অ্যাডেনিনের গঠনটা একটু বলে দিই তোমাদেরকে। আচ্ছা এই পেজে চলে আসি। তাহলে অ্যাডেনিন গঠনটা কি, অ্যাডেনিনের গঠনটা কেমন? এ এখানে হচ্ছে একটা ষড়ভুজাকার নিবা, ষড়ভুজাকার একটা অংশ নিবা, দেন এইখানে তুমি হচ্ছে একটা পঞ্চভুজাকার বা, তাইলে এটা হচ্ছে অ্যাডেনিনের গঠন। এই যে দেখো এই গঠনটা, এটা হচ্ছে একটা অ্যাডেনিন। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে অ্যাডেনিন। এটা কেমন হচ্ছে? অ্যাডিনিন। ঠিক আছে? আচ্ছা এখন এই অ্যাডেনিনের সাথে আমি যদি একটা সুগার যুক্ত করি, কি যুক্ত করবো এবার বলো তো? অ্যাডেনিনের, আচ্ছা এটা বাংলা দিয়ে লিখি, এটা হচ্ছে অ্যাডেনিন। অ্যাডিনিন। এই অ্যাডেনিনের সাথে আমি যদি এবার সুগার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে রাইবোস সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। একটা হচ্ছে রাইবোস সুগার আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। তো আমি ডিঅক্সিরাইবোস সুগারটা ওটা যুক্ত করতেছি না, আমি রাইবোস সুগারটা যুক্ত করতে চাই। তাহলে রাইবোস সুগার দেখতে কেমন দেখো তো? আমি যুক্ত করতে চাই রাইবোস সুগার। তাহলে রাইবোস সুগারটা দেখতে কেমন? এই যে পঞ্চভুজাকার একটা গঠন, এই যে পঞ্চভুজাকার একটা গঠন, এরকম গঠন, তাই কিনা? তাহলে এই দুইটা যদি আমি এবার যোগ করি তাহলে দেখতে কেমন হবে সেই যৌগটা? সেই যৌগটা দেখতে হবে এই যে এই ষড়ভুজাকার অর্থাৎ অ্যাডেনিন আমি ফার্স্টে আঁকাবো। এখানে হচ্ছে পঞ্চভুজাকার একটা গঠন, এই নিচে এই যে এই হাতটা হচ্ছে এইখানে যুক্ত হইলো, হ্যাঁ এই যে যুক্ত হইলো, এখানে আরেকটা পঞ্চভুজাকার গঠন, এই যে আরেকটা পঞ্চভুজাকার গঠন। হয়েছে না ভাইয়া? দেখো তো হয়েছে, রাইট? তাহলে এই যৌগটাকে আমি কি বলবো এবার? এই যৌগটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। তাহলে অ্যাডেনিনের সাথে আমি যদি একটা রাইবোস সুগার যুক্ত করি, সেই যৌগটাকে আমরা বলতে পারি অ্যাডিনোসিন। কি বলতে পারি? এই যৌগটাকে আমরা বলি অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। আচ্ছা এইবার এই অ্যাডিনোসিনের সাথে আমি যদি ফসফেট যোগ করতে থাকি তাহলে কি হবে দেখো তো? আচ্ছা আমি বললাম যে অ্যাডিনোসিন, এটা হচ্ছে একটা অ্যাডিনোসিন। আচ্ছা এখানে আমি বলি এই যে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে আমি চাই একটা ফসফেট যোগ করতে। কি যোগ করতে? ফসফেট। কয়টা? একটা। তাহলে মনো কথাটার অর্থ হচ্ছে এক। বায়োলজিতে মনো কথাটার অর্থ হচ্ছে এক। তাহলে আমি যদি বলি অ্যাডিনোসিনের সাথে আমি একটা ফসফেট যোগ করছি, তাহলে সেটাকে আমি কি নামে ডাকবো? এটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট। মনোফসফেট। আশা করি বুঝেছো। অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা এই অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে যদি আরো একটা ফসফেট যোগ হয়ে যায় তখন সেটাকে কি নামে ডাকবো দেখো তো? আচ্ছা তাহলে ফসফেট একটা যোগ করে দিই। এই যে এটা হচ্ছে ধরে নাও যে অ্যাডিনোসিন, এই যৌগটাকে আমি বলতেছি অ্যাডিনোসিন। তাহলে এর সাথে যদি একটা ফসফেট যোগ হয়ে যায় তখনই তো সেটার নাম হয়ে গেল অ্যাডিনোসিন মনোফসফেট। হ্যাঁ আমি বারবার করে চিত্র আঁকাচ্ছি না, কারণ বারবার চিত্র আঁকাইলে মানে এই জায়গার মধ্যে ধরানো সম্ভব না। তুমি জাস্ট বোঝার চেষ্টা করো যে এই যৌগটার নাম ছিল যে হলুদ কালার দিয়ে যেটা আঁকাইছি সেটা হচ্ছে অ্যাডিনোসিন। এর সাথে একটা জাস্ট ফসফেট যোগ করলাম, যৌগটার নাম কি হবে তখন? এই যৌগটার নাম এবার হয়ে যাবে অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা এর সাথে যদি আরো একটা ফসফেট যোগ করি, আরো একটা ফসফেট যোগ করলে সেটা কি হয়ে যাবে? অ্যাডিনোসিন ডাইফসফেট। আচ্ছা অ্যাডিনোসিন মনোফসফেটকে আমি সংক্ষেপে কি বলতে পারি? এএমপি। এখানে এম মান হচ্ছে মনো মান হচ্ছে এক, অর্থাৎ এখানে ফসফেট আছে একটা। এর সাথে যদি আরো একটা ফসফেট যোগ করি কি হবে বলতো? এটা হয়ে যাবে এডিপি। এডিপি অর্থাৎ এএমপির সাথে আমি যদি আরেকটা ফসফেট যোগ করি সেটাকে আমি কি বলবো? এডিপি বলবো। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই কথাটার অর্থ হচ্ছে দুই, অ্যাডিনোসিন ডাইফসফেট। এবং এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি আমি আরো একটা ফসফেট যোগ করি তাহলে সেই যৌগটাকে আমি কি বলবো? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই কথাটার অর্থ কি ভাইয়া? ট্রাই কথাটার অর্থ হচ্ছে তিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে? তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট দেখতে কেমন হবে? ডাইফসফেটটা দেখতে কেমন? এর সাথে যদি আমি আরো একটা ফসফেট যোগ করে দিই সেটাকেই তো আমি বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। এর সাথে যখন আরো একটা ফসফেট যোগ করে দিব তিনটা ফসফেট হয়ে গেল, তার মানে কি? ট্রাইফসফেট। সিম্পল কথা। অ্যাডিনোসিন এর সাথে একটা ফসফেট যোগ করলে মনোফসফেট, দুইটা যোগ করলে ডাইফসফেট, তিনটা যোগ করলে ট্রাইফসফেট। সিম্পল কথা। ওকে
আচ্ছা, তাহলে এই চিত্রটা এবার খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে ৩ নাম্বার যে ফসফেটটা আছে না, এই ফসফেটটা যুক্ত করতে হয় শক্তি দিয়ে, বা এখানে যতগুলা ফসফেট আছে সবগুলাই শক্তি দিয়ে যুক্ত করতে হয়। এখন এই যে ৩ নাম্বার শক্তিটা কোথা থেকে পাবো আমরা? শক্তিটা পাবো খাবার থেকে। আমরা যে খাবারটা খাইলাম, সেই খাবারের তো শক্তি তৈরি হচ্ছে। তো সেই শক্তিটা তো কোথাও জমা রাখতে হবে। দেখো, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা খাওয়ার পরে আমরা কিন্তু শক্তি ফিল করি, তাই কিনা? এবং সেই শক্তি কি সাথে, সাথে আবার চলে যায়? নাকি রিচার্জেবল ব্যাটারি, যেমন হচ্ছে তোমার ব্যাটারি যদি ডেড হয়ে যায়, মানে ফোনের চার্জ সেটা যদি শেষ হয়ে যায়, তুমি কি চার্জ দিলে আবার কি রিচার্জ হয়ে যায় না? সেই রিচার্জ, তুমি যে চার্জারটা খোলার সাথে, সাথে কি আবার চার্জ শেষ হয়ে যায়? নাকি আস্তে, আস্তে আবার চার্জটা ফুরায় বলো তো? আস্তে, আস্তে ফুরায়, তাই না? তো এই শক্তিটা তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারের যে শক্তিটা, সেটা কোথায় জমা থাকতেছে? এটিপি আকারে জমা থাকতেছে। সেটা এই যে শেষ যে ফসফেটটা, এই ফসফেটটা এখানে যুক্ত হচ্ছে। যুক্ত করতে শক্তি লাগবে, তাই কিনা? তাহলে এই শক্তিটা কোথা থেকে আসতেছে? শক্তিটা আসতেছে যে খাবার থেকে। তারপরে যখন তুমি হচ্ছে এটা, আচ্ছা এখানে এই চিত্রটা দেখলে বুঝতে পারবা। দেখো, তাহলে দেখো এই চিত্রটা দেখো, এখানে হচ্ছে এতটুকু অংশ ছিল অ্যাডেনিন, এর সাথে একটা রাইবোজ যুক্ত করছি, যৌগটার নাম হয়ে গেছে অ্যাডিনোসিন। ঠিক আছে? আচ্ছা, এখন এর সাথে একটা ফসফেট যুক্ত হলে মনোফসফেট, দুইটা ফসফেট যুক্ত হলে ডাইফসফেট, তিনটা ফসফেট যুক্ত হলে ট্রাইফসফেট। তাহলে এখানে তিনটা ফসফেট আছে, তাই যৌগটাকে আমি বলতেছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই তো? আচ্ছা, এখন এই যে ট্রাইফসফেট ৩ নাম্বার যে ফসফেট, এই জায়গাটাতে বন্ধন শক্তি থাকে, মনে রাখো 7.3 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি শক্তি এই জায়গাটাতে থাকে, ঠিক আছে? বা এটাকে আমি বলতে পারি 30.33 কিলো জুল। আমার ভুল হইতে পারে, তোমরা একটু দেখে নিও, চেক করে নিও যে ঠিক হলো কিনা। ওকে, তাহলে 7.3 কিলো ক্যালোরি শক্তি বা 30.33 কিলো জুল পরিমাণ শক্তি এই ৩ নাম্বার ফসফেটটাতে যুক্ত থাকে, ঠিক আছে? এখন এইখানে যদি তুমি যখন শক্তি খরচ করতেছ, হ্যাঁ, শক্তি খরচ করলে কোথা থেকে খরচ হবে বলো তো? এটিপির মধ্যে শক্তি জমা করে রাখা আছে। এখন শক্তি যদি খরচ করতে থাকো, তাহলে কি হবে বলো তো? এই এটিপি থেকে শক্তিটা বের হয়ে যাবে। কিভাবে শক্তিটা বের হবে? এই যে শক্তিটা যে নির্গমন হবে, কিভাবে নির্গমন হবে বলো তো? এই যে ৩ নাম্বার ফসফেটটা যখন এখান থেকে বাদ চলে যাবে, সেই সময়ে এই শক্তিটা বের হয়ে যাবে। এই যে 7.3 কিলো ক্যালোরি বা 30.33 কিলো জুল যেটাই বলি, সেটি কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাবে। সরি, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। কেন বের হয়ে যাচ্ছে বলো তো? কারণ যখন তুমি শক্তিটা ইউজ করবা, সেই সময় তার কি শক্তি খরচ হবে। আর শক্তিটা কোথা থেকে পাবো আমরা? এই যে এটিপি থেকে। তাহলে এটিপি থেকে যখন একটা ফসফেট বাদ হয়ে যাবে, একটা ফসফেট যখন বাদ হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে বলো তো? ২ টা ফসফেট হয়ে গেল। এখানে ৩ টা ফসফেট ছিল, সেখান থেকে একটা ফসফেট বাদ হয়ে গেছে। তাহলে ফসফেট থাকে কয়টা? ২ টা ফসফেট থাকে, অর্থাৎ ডাইফসফেট।